স্বাগত ৭১ জানালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করে থাকি। পত্র পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবরের শিরোনাম হয়ে থাকে আমরা সেই শিরোনামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। একই সঙ্গে সেই খবরের সঙ্গে যারা যুক্ত সেই সমস্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা খবরের ভেতরে ঢোকেন এবং সেখান থেকে আমাদেরকে সেই গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো জানান। সেই ধারাবাহিকতায় আজ আমাদের সঙ্গে আছেন ডেইলি টাইমস অফ বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান। জনাব ইলিয়াস খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। অনেক খবর আছে, কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার দাফনের তৃতীয় দিন, রাষ্ট্রীয় শোকও শেষ হয়েছে, কিন্তু মানুষের শোকটা আসলে শেষ হয়নি। এই শীতের মধ্যে কনকনে ঠান্ডা উপেক্ষা করে পঞ্চগড় থেকেও একজন বৃদ্ধ এসেছেন সপরিবারে। সে খবর নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করেছি। নানান দিক আছে, এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এবং বলে রাখি দর্শক, আমাদের সঙ্গে এই গোটা আয়োজন জুড়ে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বিভিন্ন অতিথিরা অনলাইনেও যুক্ত হবেন। আমাদের সঙ্গে এই আয়োজনে ঠিক এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপি দলীয় সাবেক এমপি শিরিন সুলতানা, বর্ষীয় রাজনীতিবিদ। তার কাছ থেকে অনেক মূল্যবান অভিজ্ঞতা আমরা আসলে জানার চেষ্টা করতে পারবো আশা করি। এবং একই সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, তিনিও আছেন। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি রাতেও আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং বেশ কিছু বিষয় আছে যেখানে আসলে আপনাদের কাছ থেকে মূল্যবান বিশ্লেষণগুলো আমরা জানতে পারবো। আমি তাহলে শুরু করি এবং জনাব ইলিয়াস খান, আপনাকে দিয়ে একটু আলাপটা শুরু করি। আমরা আসলে বলছিলাম যে রাষ্ট্রীয় শোক 3 দিনের, 3 দিন তো শেষ হয়েছে, কিন্তু মানুষের ভেতরকার যে শোক, সেই শোকটা আসলে শেষ হয়নি। আজকে দেখা গেছে হ্যাঁ, সকাল থেকেই মানুষ, ইভেন কালকে রাত থেকে, শুধু আপনি বলেছেন সিনিয়র সিটিজেনরা আসে না, স্কুল কলেজে একটু আগে আমি দেখলাম একটা ছোট বাচ্চা, তিনি বেগম খালেদা জিয়াকে কীভাবে সম্মান করেন, তিনি যে গণতন্ত্রের কি বলে যে গণতন্ত্র উদ্ধারের নিরলস আন্দোলন করে একটা চমৎকার করে বলছিল একটা বাচ্চা। তো বেগম খালেদা জিয়ার প্রতি তো এই দেশ, শুধু এই দেশ না, সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করেছে। আপনাদের এই ভূখণ্ডে আমি জানি না অন্যত্র কী হয়েছে, পৃথিবীর কোথাও কারো জানা যায় এত মানুষ এসছে, আমার মনে হয় এই দৃষ্টান্ত আর নেই। আমি নিশ্চয়ই এটি যদি আমরা বইপত্র ঘাঁটি হয়তো পাবো যে এত মানুষ, কত লক্ষ, আপনি লক্ষ দিয়ে গুনতে পারবেন না। তো এটি তো মানুষের ভালোবাসা শ্রদ্ধার কারণে। তিনি এই পুরো জাতির একজন শিক্ষক। তিনি যে পরম সহিষ্ণুতা, তিনি যে আপোষহীনতা, তিনি যে ব্যক্তিত্ব, তার যে ব্যক্তিত্ব ছিল সকল মানুষের অনুকরণীয়। আপনি দেখুন, আমাদের দেশে খিস্তি খেউরি রাজনীতি আছে, আমরা জানি রাজনীতিবিদরা একে অপরকে ছোট করেন, যে যতভাবে পারেন গালাগালি করে। যা আমাদের বড় উদাহরণ হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী। তিনি কি করতে, এই বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর অনেক ভিডিও আমরা দেখছি যে সাংবাদিক সম্মেলনে ৭১ টিভিরই একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, আপনি নিশ্চয়ই, আমি জানি না আপনার সেটি চোখে পড়েছে কিনা, যে ফাতেমা যে ম্যাডামের যে গৃহকর্মী ছিলেন, ফাতেমা এখনও আছেন, তিনি যে ম্যাডামের সাথে জেলখানায় গিয়েছেন একজন নিঃসঙ্গ নারীর সঙ্গে, সেটি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে নানা কৌশলে প্রশ্ন করছিল। একটা বিষয় একটু যুক্ত আমি এটা শেষ করি। তো তখন শেখ হাসিনা এটা উত্তর দিয়েছেন, সেটি ঠিক আছে, বাট পরে আবার দেখালেন মানে এত স্থূল, এত দৃষ্টিকটু যে ফাতেমা কত দিয়েছি, এটা আবার কখন চাই, মানে মেকআপ কখন বেগম খালেদা জিয়া চাইবেন। এই নিষ্ঠুরতা আমরা রাজনীতি চাই। বাট বেগম খালেদা জিয়া, আমি শেষ করি, বেগম খালেদা জিয়া জীবনে একটি কারো প্রতি বিরাগ বশত, কারো প্রতি প্রতিহিংসা বশত একটি শব্দ জীবন উচ্চারণ করেন, একটি শব্দ। হ্যাঁ, আমি বলছিলাম যে মোটামুটিভাবে 10টা এরকম ব্যঙ্গাত্মক বক্তব্য সেই আমলের, এটা এখনই আপনাকে বলতে পারবো। কিন্তু আমি আসলে তরুণদের কথা একটু আলাদা করে জানতে চাইছিলাম। মানে যেই তরুণদের বক্তব্য আমরা শুনছিলাম, তারা আসলে সেই আমলটা দেখেনি যে আমলে আসলে বিএনপি চেয়ারপারসন সংসদে ছিলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন তারা সেটা শুনছেন এবং শোনার পর তারা এখানে আসছেন সেই কবরটাকে জিয়ারত করতে। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? তরুণদের ছুঁয়ে গেছে, তারা ভালো কিছু শুনতে চায় আসলে। আর আমাদের একটা জেনারেশন তো একটু বিপদগামী হয়েছে আমি বলবো, কারণ আমাদের দেশি বিদেশে সকল কিছু ইউটিউবাররা যেভাবে খিস্তি খেউর দিয়ে কথা বলেন, একটা জেনারেশন ক্ষতি কিন্তু হয়েছে। কিন্তু সবশেষে তারা ভালো চায়। আজকে একটি পত্রিকায়, আমরা তো আগে
ম্যাডামের যেখানে বিচার হয়েছিল তথাকথিত বিচার ক্যাঙ্গারু কোর্টে, আলিয়া মাদ্রাসা মাঠে আপনি দেখেছেন, তার সেই বুক, সেখানে তিনি যে কথা বলেছেন একটি পত্রিকা ছেপেছে, এত সুন্দর কথা, এত পরিশীলিত, আমি দীর্ঘদিন এরকম কথা শুনিনি। এই যে আমাদের তরুণদের কথা বলছেন, আজকে বাজারে কিন্তু আপনি দেখবেন প্রচুর তরুণরাও এসছে একদম। এবং আমাদের একটি জেনারেশনকে কিন্তু এই যে এখন যারা তরুণ, সুস্থ রাজনীতি, পরিশীলিত রাজনীতি, মানবাধিকার রাজনীতি, এগুলো ভুলিয়ে দেওয়া হয়েছিল, নির্বাচন ভুলিয়ে দেওয়া হয়েছিল। বাট তারা যখন, বিশেষ করে বেগম খালেদা জিয়া যখন মারা যাওয়ার পরে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু তার কথা এসছে, কারণ 15.5 বছর কিন্তু তার কথা আমরা কোনোভাবে শুনতে পারিনি। না, তার কথা যাতে পত্রিকায় না ছাপে এবং জনাব তারেক রহমান, তার যে সন্তান, তার কথা তো কোনো গণমাধ্যমে যাওয়ারই সুযোগ ছিল না, আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল। কত দুর্বিনীত রাষ্ট্র ছিল আপনি চিন্তা করেন। তো বেগম খালেদা জিয়াকে এখন তরুণ প্রজন্ম জানছে, স্কুলের শিক্ষার্থীরা জানছে এবং বুঝতে পারছে যে তিনি কেমন মানুষ ছিলেন। এই যে কথাটা আমি বললাম, একটি শব্দ জীবন উচ্চারণ করেনি, কোনো অশ্লীল, কোনো প্রতিহিংসা পরায়ণ। এবং আপনি দেখবেন, এই প্রসঙ্গে আমি বলি, তার যে সন্তান জনাব তারেক রহমান, তিনি এসে যে বক্তৃতা দিয়েছেন, তাকে যারা 17 বছর দেশের বাইরে রাখলো, তার ভাইকে হত্যা করলো, তারপরে নানা সংকটের মধ্যে দিয়ে তিনি গেছেন, কিন্তু কারো বিরুদ্ধে যে 300 ফিট যেটাকে বলে নতুন, যেটা 36 জুলাই এক্সপ্রেসওয়ে সড়ক, একটি কথা তিনি বলেন নাই। কেন ইমাজিন যে মানুষ কত পরমত সহিষ্ণু, মানুষের ভদ্রতা কোন পর্যায়ে। তো তিনি তো খালেদা জিয়ার সন্তান। ম্যাডামের প্রতি তরুণরা আকৃষ্ট হচ্ছে এই কারণে নানা উস্কানি দেওয়া হয়েছে, উস্কানিমূলক কথা বলার জন্য। মানে সাধারণত যেটা আপনি শুরু করলেন যে রাজনীতিবিদদের একটা বড় অংশই বলা যায় যে মাইক্রোফোন হাতে পেলে হ্যাঁ, যে ভাষায় কথা এবং যতক্ষণ ধরে কথা, সেই জায়গায় আসলে পরিমিতিবোধটা খুব প্রয়োজন ছিল। যেই জায়গায় হয়তো উদাহরণ হিসেবে আমরা বেগম খালেদা জিয়া এবং এখন সাম্প্রতিক সময়ে তারেক রহমানকে আমরা তিনি শুনতেন, তিনি বলতেন কিন্তু কম। আমি একটু শিরিন সুলতানা আপনার কাছে আসতে চাই, কারণ আপনি যতটা স্পষ্ট করে এবং গভীরভাবে বিশ্লেষণ দিতে পারবেন, এটা অনেকেই পারবেন না। কারণ দীর্ঘ একটা রাজনৈতিক কেরিয়ার জুড়েই আপনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ছিলেন, খুব কাছ থেকে তার রাজনৈতিক প্রজ্ঞাগুলো বিশ্লেষণ করার সুযোগ হয়েছে। বোধ করি আপনি নিজেও সেই জায়গা থেকে অনেক কিছুই উপলব্ধি জায়গায় এনেছেন। দুটো বিষয় কেবল আপনার কাছে জানতে চাই। প্রথমত, ভারসাম্যপূর্ণ কূটনীতি এবং মধ্যপন্থী রাজনীতির কথা যেটা আমরা শুনে থাকি, বেগম খালেদা জিয়া আসলে কিভাবে এই সিদ্ধান্তগুলো নিতেন? তার রাজনৈতিক প্রজ্ঞার জায়গাটা আপনার কাছে কোন জায়গাটাকে খুব বিশেষ বলে মনে হয়েছিল, যদি ছোট করে একটু স্মৃতিচারণ করতেন। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার যে সহ আলোচক এবং যারা আপনার দর্শক শ্রোতা শুনছেন, সকলকে আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আসলে আপনারা দেখেছেন যে বেগম খালেদা জিয়া যে কথাগুলো ইদানিং অনেকেই বলছেন, যে বেগম খালেদা জিয়া সকল দলের সিনিয়র নেতাদের মতামতের অনেক প্রাধান্য দিতেন এবং আপনারা দেখেছেন তিনি কোনো সিদ্ধান্ত এককভাবে নিতেন না। তিনি দলের যে স্থায়ী কমিটির বৈঠক ছাড়াও তিনি প্রতিদিন, আপনারা দেখেছেন প্রতিদিন তিনি গুলশান অফিসে আসতেন এবং কোনো না কোনো সিনিয়র 2-3 জন নেতাকে ডেকে এনে প্রতিটা বিষয়ে তিনি জানার চেষ্টা করতেন এবং তাদের পরামর্শ নিতেন। এবং তিনি ওই যে কথাটি বলেছেন, তিনি বলতেন কম, শুনতেন বেশি। এবং এই যে ধরেন সকল মতের প্রাধান্য দিয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা, হ্যাঁ, তবে এটা ঠিক যে বেগম খালেদা জিয়া তিনি নিজে যেটাকে খুব পরিশুদ্ধভাবে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেই সিদ্ধান্তগুলো সঠিক হয়েছে, আমরা সেটা পরবর্তীতে দেখেছি। এবং ধরেন কিছু সিদ্ধান্ত খুবই কমই তার জীবনে, 2-4টা যদি ভুল হয়ে থাকে, সেগুলো সঠিক হয়নি, কোনো ক্ষেত্রে যদি না হয়, সেটা দেখা গেছে যে কেউ বা কারো মাধ্যমে বেগম খালেদা জিয়াকে বুঝানো হয়েছে। কিন্তু তিনি তার নিজে সকলের কাছ থেকে জেনে শুনে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেগুলো সঠিক হয়েছে এবং সেটি জনগণের পক্ষে গেছে এবং গণতন্ত্রের পক্ষেই গেছে। আমি এইভাবে বলতে চাই যে বিগত দিনে আমরা দেখেছি বেগম খালেদা জিয়া, বিশেষ করে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে, তখন কিন্তু আমাদের আপনারা দেখেছেন যে বিএনপির অনেক নেতারাই তখন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ছিলেন, তারা কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে এরশাদ বিরোধী আন্দোলন অনেকেই তার সাথে ছিলেন না। তিনি একা বলতে পারেন, একাই এই দলটাকে এগিয়ে নিয়ে গেছেন, আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছেন। সেই সময় আমরা যারা ছাত্র ছিলাম, আমরা ধরেন ছাত্ররাই তার মেইন সহযোগী ছিলাম
এবং ছাত্র দলের নেতৃত্বেই সর্বোপরি বাংলা জাতীয়তাবাদী দলের মানে সেই গঠন প্রক্রিয়া বলেন এবং সারা বাংলাদেশের যে বিস্তৃতি, সে সময় আমরা দেখেছি ছাত্র দলের মাধ্যমে সেটা হয়েছে। এবং সেই যে ছাত্র দলের বিস্তৃতি, এটা যদি বলেন সম্পূর্ণটাই বেগম খালেদা জিয়ার কৃতিত্ব। তিনি যেভাবে আমাদের ছাত্র দলের ছাত্র নেতা নেত্রীদেরকে তিনি যেভাবে আদর করেছেন, তিনি সেভাবে তিনি কোনো কাজ ভুল হলে তিনি ধমকও দিয়েছেন, তিনি কাজটা বুঝে নিয়েছেন। এবং পরবর্তীতে দেখবেন যে ছাত্র দলের নেতৃত্বেই ডাকসু এবং ডাকসুর নেতৃত্বে 91 নির্বাচন, এরশাদের পতন এবং পরবর্তীতে নির্বাচন, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে বাংলা জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছে। এবং ক্ষমতা আসার পরে আপনার পরবর্তীতে তিনি যেটা করেছেন সেটা বলেছে, যারা ছাত্রদল করো তারা ছাত্রদল আবার পড়াশোনায় ফিরে যাও। তোমরা এখন পড়াশোনার সময় তোমরা পড়াশোনায় ফিরে যাও। যে কারণে আমরা সে সময় কিন্তু একমাত্র আমানুল্লাহ আমান বাদে আমরা সবাই কিন্তু আবার ছাত্রত্বে ফিরে গিয়েছিলাম এবং মানে আমাদের পড়াশোনা শেষ করেছি। কিন্তু পরবর্তীতে আজকে দেখেন যে বেগম খালেদা জিয়া কত দূরদর্শী সম্পন্ন একজন নেত্রী ছিলেন। এবং আজকে দেখেন 24-এর গণ আন্দোলন, একটি যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। এখানে আপনি দেখবেন এই 90-এর আন্দোলন এবং 24-এর আন্দোলন একটা পার্থক্য আপনারা খেয়াল করবেন, যেটা আমি সবসময় বলি যে 24-এর আন্দোলনে ছাত্র নেতারা আমাদের চেয়ে অনেক বেশি মনে হয়, মানে ওরা চালাকি বলবো, মানে আমাদের চেয়ে অনেক খারাপ দৃষ্টিতে বলবো না, ভালোভাবেই বলবো যে তারা নিজেদেরটা বুঝে নিতে পেরেছে। কিন্তু আমরা যেটা মনে করেছি যে আমাদের দায়িত্ব, আমাদের দলের সিদ্ধান্ত একটা স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের মানুষকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এখনকার যে ছাত্র সমাজ, যে কথাটি আমার ভাই ইলিয়াস বলেছেন, যে এখনকার প্রজন্মকে আমরা হয়তো সেইভাবে শিক্ষা দিতে পারছি না, বা তারা অনেকটাই আত্মকেন্দ্রিক হয়ে গেছে। মানে দেশের প্রতি যে একটা দায়িত্ব, যেটা আমরা বেগম খালেদা জিয়ার থেকে শিখেছি, সেখান থেকে মনে হয় আমাদের এখনকার ছাত্ররা আমরা একটু দূরে সরে যাচ্ছি। যে কারণে আপনি দেখেন যে আজকে এনসিপি নেতৃত্ব বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা ফ্যাসিস্টের পতন ঘটেছে, পরবর্তীতে এই বৈষম্য নেতৃত্বে এনসিপি দল গঠন করেছে। কিন্তু আজকে খুব কষ্ট হয় যে এনসিপির মতো দল কিন্তু আজকে সেভাবে মানে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। ইতিমধ্যে তাদের মধ্যে ভাঙন তৈরি হয়েছে। তো এই যে বলবো যে একজন নেত্রীর প্রজ্ঞার মধ্য দিয়ে, একজন নেত্রীর অসীম সাহস এবং ধৈর্যের মধ্যে দিয়ে এই যে একটা দলকে পরিচালনা করা, এবং শুধু দল পরিচালনা, দেশকে পরিচালনা করা। পরবর্তী দিন যে 91 যে সরকার বলেন, 2001-এর সরকার, এবং এই যে তার যে আপনার অভিজ্ঞতা এবং তার যে এই যে সকলকে নিয়ে সকলের পরামর্শ নিয়ে দেশকে পরিচালনা করা, দলকে পরিচালনা, এটা একটা বড় ধরনের। আপনি খুব চমৎকার করে একটা পয়েন্টে এনেছেন। আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই অর্থে যে আমি সেখানে আসতাম, কারণ আমরা যখন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সময় ওনার ক্যারিয়ারে বিভিন্ন অংশ নিয়ে আলাপ করছিলাম, আমরা দেখছিলাম ওনার বয়স যখন 30-এর উপরে, 30 থেকে 35-এর মাঝামাঝি, তখন ওনার মন্ত্রী হওয়ার বড় মানে সুযোগ ছিল, কিন্তু তিনি সেটা করেননি। তিনি সেটা বাদ দিয়ে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন বোঝার জন্য, মানে তরুণদের যে নিজেদেরকে পরিণত করার যে একটা সুযোগ, সেই সুযোগটা তিনি নিয়েছেন, যেটা এখনকার সময় একটু কমই দেখা যাচ্ছে। আমি এটা নিয়ে নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলবো, একটা বিরতিতে যাব এবং বিরতির পর ফিরে এসে জনাব সাইফুল হক আপনার কাছে জানার চেষ্টা করব আসলে বেগম খালেদা জিয়া একটা ঐতিহাসিক নির্বাচনে সাক্ষী হতে পারতেন, কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। একটা শূন্যতা থাকবে বটে, কিন্তু সেই শূন্যতার পরও যেহেতু নির্বাচনটা আসছে, এখানে আসলে অনেক ধরনের সমীকরণ আছে। সেই সমীকরণের জায়গাটা নিয়ে আপনার সঙ্গে নিশ্চয়ই বিরতি পর ফিরে এসে আলাপ করবো। দর্শক, আপনার আছেন একাত্তর জানালে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকবেন। জনাব সাইফুল হক, আপনাকে দিয়ে পড়বে আলোচনাটা শুরু করতে চাই, যেটা আসলে বিরতির আগে শিরিন সুলতানা বলছিলেন এবং একই সঙ্গে জনাব ইলিয়াস খান তিনিও বলছিলেন, সেটা একটু আপনার কাছে জানতে চাই। মানে আজকে একটা বড় খবর হচ্ছে, খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন 90-এর সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। 90-এ একটা বড় আন্দোলন, যে ছাত্ররা আন্দোলন করেছিল, আন্দোলন শেষে তারা পড়ার টেবিলে ফিরে গেছে। এবং আমি যখন আপনার সাথে কথা বলছি, একজন রাজনীতিবিদ সাইফুল হক, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে একটা প্রজ্ঞা সঞ্চয় করে পরিণত হয়ে তিনি একটা বড় জায়গায় নিজেকে দেখছেন বা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন যেটা হচ্ছে যে পড়ার টেবিলে ফিরে না গিয়ে আগেই যদি শক্ত রাজনীতি এবং তারপর খুব দ্রুত মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাওয়ার স্বপ্ন ছাত্ররাই দেখা শুরু করে, রাজনীতি আসলে কতটা প্রজ্ঞাময় হয় আপনার জায়গা থেকে একটা অবজারভেশন? জি, আপনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠানের প্রিয়ভাজন আলোচক বৃন্দ, আর এই মধ্যরাতে দর্শক শ্রোতা যারা দেখছেন দেশে এবং বাইরে,
আপনাদেরকে আমি সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। আমাদের আমাদের যে ছাত্ররা এবার ফ্রন্ট লাইনার, যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা একটা অসাধারণ বীরত্বব্যঞ্জক ভূমিকা পালন করেছেন, জি, তরুণরা আহ, এবং যুবকরা, এই যুবকের মধ্যে শুধু ছাত্র বা মধ্যবিত্ত নয়, শ্রমজীবী সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, রাজনৈতিক দলের হাজারো তরুণ ছাত্র যুবক কর্মীরা সবাই সবাই এখানে ছিলেন। তো এই ছাত্ররা, যেটা আপনি বলছিলেন, এই ছাত্ররা স্বাভাবিকভাবে অভ্যুত্থানে যে, যদি বলি, তার সংগ্রামী চৈতন্য, বৈপ্লবিক চৈতন্যকে ধারণ করবেন, তাকে তারা এগিয়ে নেবেন, এটাই ছিল কাঙ্ক্ষিত। এবারই একমাত্র ব্যতিক্রম, আমি যদি ৬৯ থেকে এ পর্যন্ত বলি, বাংলাদেশে সম্ভবত জীবিত যদি হাতে গোনা কয়েকজন মানুষ থাকেন যারা ৬৯-এর গণঅভ্যুত্থানে শারীরিকভাবে অংশ নিয়েছেন, ২৪-এর গণঅভ্যুত্থান পর্যন্ত, জি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনে, আমি সম্ভবত সেই বিরল মানুষদের একজন হব। জি, আমার সুযোগ হয়েছে কখনো ছাত্রকর্মী, কখনো সংগঠক, কখনো নেতৃত্বদায়ী ভূমিকা পালন করবার জন্য। কিন্তু এবারই প্রথম আমাদের এই বীর ছাত্ররা এবার তারা সরাসরি সরকারের অংশীদারিত্ব এবার তারা দাবি করলেন। তো সেটা দাবি করতে যে তারপরে তারা, তো আপনি জানেন যে পরপরই রাজনৈতিক দল গঠন করলেন সরকারি থেকেই, এবং সরকারের আশ্রয় প্রশ্রয়ে, এবং এটা যে কারণের জন্য তাদের যে বিশাল সম্ভাবনা যেটা ছিল শুরুতে, সেটা কিন্তু হোঁচট খেল। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা যে, এবং আমি এটার জন্য ছাত্রদেরকে যত না দায়ী করি, আমি যারা সরকারের প্রধান নীতি নির্ধারক আছেন অন্তর্বর্তী সরকারের, আমি তাদের বিবেচনা বোধটাকে বেশি আমি দায়ী করতে চাই। যেসব আমি সময়ের জন্য যেসব শব্দ বাক্য তাদের সম্পর্কে বলা হয়েছে, এবং অনেকটা যারা সরকার গঠন করলেন, এবং অনেকটা যেন তাদের একটা নিরাপত্তা বেষ্টনী হিসাবে ছাত্রদেরকে এই উপদেষ্টা মণ্ডলীতে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, ছাত্ররা চাইছিলেন, আমি নিশ্চয়ই মনে করি তাদেরকে আলোচনা করে বুঝিয়ে তাদেরকে এটার বাইরে রাখা যেত, এবং খুব দুর্ভাগ্যজনক বা খুব অল্প দিনেই অন্য কোনো গণজাগরণ গণঅভ্যুত্থানের অংশীজনরা বা লিডারশিপ বা ফ্রন্ট লাইনাররা, ছাত্র তরুণরা এরকম বিতর্কিত হননি। এবার মাত্র অল্প দিনে, কমাসের মধ্যেই তারা যে পরিমাণ বিতর্কিত হয়েছেন, দুর্নাম নিয়েছেন, নানা ধরনের অর্থনৈতিক দুর্নাম এবং কেলেঙ্কারির সাথে তাদের নাম যুক্ত হয়েছে, এটা আমাকে এটা লজ্জিত করেছে, বিব্রত করেছে, এবং আমার খুব খুবই বাজে ধরনের প্রতিক্রিয়া হয়েছে আমার মানসিক ভাবে। তারা কেবল তাদের ভবিষ্যৎটাকে তারা নষ্ট করেননি, গোটা একটা প্রজন্ম, যে প্রজন্ম আজ থেকে 5 বছর 10 বছর পরে যারা সমগ্র দেশের যারা হাল ধরবেন, কেবল রাজনৈতিক মঞ্চে নয়, দেশের সামগ্রিক অর্থে, এবং সেই তরুণ প্রজন্ম কিন্তু এটা দেখার পরে তারা হতাশ হয়েছেন, তাদের স্বপ্নটা অনেকের দুঃস্বপ্নে পরিণত হয়েছে, তারা হতাশ হয়েছেন। এবং এটা আমি সরকারের দায় দায়িত্ব অনেক বেশি মনে করি। এমনকি যেসব মব সন্ত্রাসগুলো সংগঠিত হয়েছে, অধিকাংশগুলোতেই সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদত কোনো না কোনোভাবে আমরা কিন্তু কাজ করতে, আপনি খেয়াল করবেন। এবং তাদেরকে, তরুণদেরকে নানাভাবে তাদেরকে ব্যবহার করা, তাতে কেবল সরকার বিতর্কিত হননি, এই তরুণদের বর্তমানের সাথে ভবিষ্যৎটাকে বড় ধরনের শঙ্কা ঝুঁকির মধ্যে কিন্তু আজকে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে খানিকটা পথভ্রষ্ট কিন্তু তারপরে করা হয়েছে। আমি তরুণদেরকে অসম্ভব ভালোবাসি, যারা তরুণরা দল গঠন করেছেন, এবং যারা নানাভাবে, তারা তো অনেকেই আমার কন্যার চেয়ে অনেকে বয়সে তারা অনেক ছোট, জি, ফলে আমি তাদের বিশাল যে সম্ভাবনা, আমি বরাবরই সেটাকে আমি স্বাগত জানিয়েছিলাম। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে তারা রাজনীতিকে মনে করেছেন, আমি প্রায় বলি যে এটা মানে অর্থাৎ ওই T20 ম্যাচের মতন, অথবা ওয়ান ডে যে ক্রিকেট খেলার মতন। কিন্তু রাজনীতি যে T20 ম্যাচ নয়, অথবা ওয়ান ডে খেলা নয়, এটা যেটা 5 দিনের একটা টেস্ট ম্যাচের মতন জি, দীর্ঘ চড়াই উতরাই, লড়াই সংগ্রাম, আঁকা বাঁকা পথ, আগু পিছু পথ আছে, ঝড় বন্যা জলোচ্ছ্বাস আছে, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত আছে। কিন্তু তারা ওই যে আছে না, ভিনি ভিসি ভিডি, এলাম দেখলাম জয় করলাম,
তো এবং সরকারকে এই প্রবণতাটা খারাপ, সরকারকে অভিযুক্ত করি সরকারের অনেক উপদেষ্টারা যেমন লোভে পড়েছেন, আমাদের এই ছাত্র তরুণদের মধ্যে একটা লোভ তারা জাগিয়ে তুলেছেন। দুর্ভাগ্যের জায়গাটা হচ্ছে এইখানে। ফলে যে তরুণরা ভবিষ্যতের জন্য আমাদেরকে হাল ধরবেন, এটা হচ্ছে আমার খুব দুঃখের জায়গা, বেদনার জায়গা, গভীর রক্তক্ষরণের একদম। জায়গা। আমি আসলে এই পর্যবেক্ষণ বা এই মতামতটা একটু নিলাম। আমি শিন সুলতানের কাছে আসবো, তবে তার আগে জনাব ইলিয়াস খান, নিশ্চয়ই আপনার এখানে একটা কোনো বক্তব্য আছে। সাইফুল ভাই তো চমৎকার করে বলেছেন, এবং একটু আগে আমি অফেয়ার আপনাকে বলছিলাম যে 69 গণঅভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, সর্বশেষ 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সবাই আন্দোলন করে সব, ইভেন যারা মুক্তিযুদ্ধ করেছে 71, তারা কিন্তু টেবিলে ফিরে গেছে। অর্থাৎ আমাদের তরুণ বন্ধুরা যাদের উপর আমরা অনেক আশা করেছিলাম, তারা সচিবালয় মুখে হলেন, নিজেরা উপদেষ্টা হলেন, তাদের যারা আন্দোলনে ছিলেন তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় দিলেন। এবং এই একটি রেজাল্ট আমি বলি, নিশ্চয়ই এই অনুষ্ঠান যারা দেখছেন বা আপনি সবাই জানেন যে শেখ হাসিনা একজন পিয়ন ছিলেন, এবং শেখ হাসিনা নিজে কিন্তু বলেছেন যে 15.5 বছরে 400 কোটি টাকা কামাই করেছে, আমি যদি ভুল না শুনে থাকি, হয়তো আরও বেশি। আর সজীব ভুইয়া সাহেবের একজন পিএস বা এপিএস, তিনি কিন্তু 2-3 মাসের মধ্যে কয়েকশো কোটি টাকা কামাই করছেন, এমন অভিযোগ আছে। আরেকটি বিষয়, খুব এই বিষয়টাকে উত্থাপন করেন না, বাট এটা উত্থাপন করা উচিত। যখন হাসান আরিফ সাহেব মারা গেলেন, তার হাতে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় ছিল। সেটি কত অভিজ্ঞ লোক আছে এই উপদেষ্টা পরিষদে, তাদের সবাইকে বাদ দিয়ে সজীব ভুইয়া সাহেবকে কেন দেয়া হলো? আপনি দেখবেন যে সব সময় যে সরকার ক্ষমতায় থাকে, যে দল ক্ষমতায় থাকে, তার মহাসচিবকে কিন্তু এই মন্ত্রণালয়ে দেওয়া হয় সাধারণত, বা পার্টি যিনি সাধারণ সম্পাদক থাকে। 2-1 ব্যতিক্রম হয়েছে, বাট অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সেটি হয়। কিন্তু আমরা এবার কি দেখলাম, যে সজীব ভুইয়া সাহেবকে, যিনি জীবনে কোনোদিন ওই অর্থে রাজনীতিও করেন না, আমি জানি না করেছেন কিনা, তাকে এই মন্ত্রণালয়টি হঠাৎ করে কেন দেয়া হলো? এই প্রশ্ন কিন্তু অনেক, এটা তো মনে হয় কিছুটা যেন আছে। সাইফুল হক খুব চমৎকার করে বলেছেন যে অন্তর্বর্তী সরকারের যে বিবেচনা, সেই বিবেচনাকে আসলে দায়ী করা। আমি আরো কথা বলবো এটা নিয়ে। শিন সুলতানা, খুব সংক্ষেপে আপনার কাছে একটু জানতে চাই, মানে আপনি নিজে মাঠের আন্দোলনে ছিলেন ছাত্র অবস্থায়, এবং তারপরে আপনি নিজেই বলছিলেন যে পড়ার টেবিলে ফিরে গেছেন, পুরোপুরি নেতাকে অনুসরণ করেছেন এবং পরবর্তীতে নিজেই নেতা হয়েছেন। তার মানে নেতায় পরিণত হওয়ার জন্য এইটা যে T20 ম্যাচ না, সেটা খুব চমৎকার করে আসলে আমরা ব্যাখ্যাটাও পেলাম। মুশকিল হচ্ছে, যে সমস্ত ছাত্রদের একটা অপার সম্ভাবনা ছিল বাংলাদেশের রাজনীতিকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার, যেমন রাজনৈতিক সচেতন তারা ছিলেন, এটা সবাইকে গৌরবান্বিত করছিল। এখন তো তারা লোভে পড়ে গেলেন, কিংবা লোভের ফাঁদে পড়ে দেয়া হলো কোনো না কোনোভাবে। সামনে কি দেখছেন, বেরোনোর উপায় কি? ছোট করে একটা সমাধানটাই অন্তত আপনার কাছ থেকে নিতে চাই। আমি যেটা বলছিলাম যে ধরেন দীর্ঘদিন আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছিল না, যেটা আমাদের সরকার বলেন বা পরবর্তী সরকার বলেন, এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছিল না, তারপরে যে ধরেন গত 17 বছর ছাত্র দল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ঢুকতে পারেনি, শিক্ষাঙ্গনে ঢুকতে পারেনি। এই যে আপনার ছাত্র বা ছাত্র নেতা থেকে রাজনীতিবিদ হওয়া, এই যেটা পরিক্রমা, এই পরিক্রমাটা কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিন বন্ধাত্ম অবস্থায় রয়েছিল। তো এবার আমাদের একটা প্রত্যাশা ছিল, এবং আমরা কিন্তু সবসময় বলতাম যে আমরা যারা ছাত্র দল করেছি তাদের এক ঝাঁক তরুণ বা তরুণীরা আমরা তখন পরবর্তী প্রজন্ম কিন্তু আমরা এসে রাজনীতিতে, জাতীয় রাজনীতি এসেছি, কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই প্রক্রিয়াটা বন্ধ আছে। তো এইবার একটা আমার আশা ছিল যে এই প্রক্রিয়াটা শুরু হলো, এবং এর মধ্যে দিয়ে হয়তো বা আমরা নতুন রাজনৈতিক নেতৃত্ব, যারা দেশ পরিচালনা করবে, যারা জনগণের মানে রাজনীতিবিদ ছাড়া তো রাষ্ট্র পরিচালনা করা যায় না, রাজনীতিবিদদেরকে এগিয়ে আসতে হবে, রাজনীতিবিদ হতে হবে। সেখানে একটা বড় একটা সুযোগ ছিল, কিন্তু আবারও হোঁচট খেলাম যে এই যে কথাগুলো আপনারা এখন আলোচনা করলেন, যে এই ছাত্র নেতাদের মধ্য থেকে এই যে সজীব ভুইয়ার মতো ছোট্ট একটা ছেলেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেয়া, এবং তার যে সে নিজে বা তার পিএস আপনার দুর্নীতিতে জড়িয়ে যাওয়া, শুধু তাই না, আরো কয়েকজন উপদেষ্টার নামে আমরা দেখলাম যে
দুর্নীতির অভিযোগ। তো সেখানে আমি বলব যে আমি ছাত্রদের কথাই শুধু বলব যে এই প্রক্রিয়া থেকে বের করতে হলে আমার মনে হয় যে আগামী নির্বাচনের মধ্য দিয়ে যারাই সরকারে আসুক না কেন, আমি মনে করি ছাত্রদের যে শিক্ষাঙ্গনগুলোতে আবারও লেখাপড়ার পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি ছাত্র রাজনীতির যে সকল আ দলকে নিয়ে রাজনীতি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা পুনরায় আবার চালু করতে হবে। তা না করলে একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আমার মনে হয় যে রাজনীতিবিদদের একটা মানে বড় ধরনের শূন্যতা আমি এই মুহূর্তেই দেখতে পাচ্ছি। চমৎকার। আমি এবার অন্য একটা বিষয় নিয়ে যাই, কিন্তু এই একই আলাপের সঙ্গে সম্পৃক্ত, এবং এই আলাপটা আবার শুরু করতে চাই জনাব সাইফুল হক আপনাকে দিয়ে। আমরা 25 ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে 36 জুলাই সড়কের সামনে যে সংবর্ধনার একটা আয়োজন করা হয়েছিল, সেখানে আপনি ছিলেন এবং আপনি দেখছিলেন বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি, এবং তার ঠিক সপ্তাহখানেক আগে যা যা ঘটেছে বাংলাদেশে, তাতে বলা হচ্ছিল ভারত ও বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। এরপর আমরা দেখলাম 25শে ডিসেম্বরের পর 5 দিনেরও কম সময় সেই সুখের অনুভূতিটা ছিল, তারপরে একটা বিষাদের সুর ঘটে গেল। বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেলেন। শোক জানাতে এলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, এবং যে ভাষায় তিনি শোকটা জানিয়েছেন, এবং ওখানে অর্থাৎ দিল্লিতে যে শোক বইতে স্বাক্ষর করা হয়েছে, তাদের কূটনৈতিক যে ব্যবহার, সেটা দেখে অনেকে এটা বলা শুরু করেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্কটা যে বরফ, সেটা গলতে শুরু করেছে। যদিও আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এত দূর ভাবার প্রয়োজন নেই, কিন্তু বিশ্লেষকের চোখ তো অনেক কিছুই আসলে নজরে পড়ে। আমি আপনার রাজনীতিবিদের চোখ থেকে একটু বুঝতে চাই পুরো বিষয়টা। জি, আপনাকে ধন্যবাদ। আমি সাম্প্রতিক ঘটনাগুলি খুবই তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের গত 2 সপ্তাহের যদি মাত্র ঘটনা বলি আমরা তাকাই, সেই ঘটনা অনেক নতুন মাত্রা যুক্ত করেছে। প্রথমত বলতে চাই, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, যিনি হয়তো আশা করি তিনি বিএনপির পুরো রাজনৈতিক বা সাংগঠনিক দায়িত্বই গ্রহণ করবেন জি। চেয়ারপারসন হিসেবে। ফলে তার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে এটা ছিল আমার কাছে হচ্ছে এরকম, বিএনপি যে দলটা, আমি অনেক জায়গায় বলেছি, উপমহাদেশের খুব কম দলকে এত জুলুম নিপীড়নের শিকার হতে হয়েছে, এবং বিএনপি এত জুলুম নিপীড়নের শিকার হওয়ার পরেও দলটা যে ঘুরে দাঁড়িয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, সংহত হয়েছে, এবং নানা হত্যা, গুম, খুন এবং অপহরণ, অনেক অনেক ঘটনা, মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, তারেক রহমানের ফেরাটা ছিল মানুষ এগুলাকে গ্রহণ করেনি। ফলে বলতে পারেন মানুষের এক ধরনের এই যে আশাকে কেন্দ্র করে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের এই যে অবদমিত হওয়া, অপমানিত হওয়া, এবং মানুষ সবসময় আমাদের এখানে যারা জুলুম নিপীড়নের শিকার হন তাদের প্রতি এক ধরনের দরদ বলেন, মমতা বলেন, ভালোবাসা বলেন, তার একটা জন্ম নেয়। অন্য মাত্রার পাশাপাশি এটাও আমার কাছে নতুন একটা মাত্রা, এটা আমার কাছে মনে হয়েছে। তারপরে বেগম খালেদা জিয়ার তার যে প্রয়াণ, এই প্রয়াণের পরে আমরা জানা যায় সম্ভবত সমকালীন সময়কালে এত বৃহত্তর জানাজা আর কোথাও হয়নি। ইতিমধ্যে আমি বলেছি এর মধ্যে দরদ আছে, ভালোবাসা আছে, এর মধ্যে শ্রদ্ধার বহিঃপ্রকাশ আছে। একই সাথে যেটা বললাম যে মানুষটা প্রায় 4 দশক ধরে, ব্যক্তি মানুষের দুর্বলতা থাকে, স্ববিরোধী থাকে, তিনি যখন সরকার পরিচালনা করেছেন সব কাজ ভালো করেছেন এরকম কথাটা জোর দিয়ে বলা যাবে না, কিন্তু সামগ্রিকভাবে গণতন্ত্রের প্রশ্নে, গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে মানুষের, এবং আমাদের এখানে মানে বাংলাদেশ একটা স্বাধীনভাবে দাঁড়াবে এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ, নিরাপত্তা, সার্বভৌমত্বের প্রশ্নে তার যে আপোষহীন দৃঢ়তা, এবং মানুষ এটা গ্রহণ করেছে, এবং এটা নিপীড়িত দলের পক্ষে। ক্ষমতার বাইরে থেকে কোনো মানুষ এত বড় শ্রদ্ধা পৃথিবীর কোথাও পেয়েছেন কিনা সেটা বলাটা খুবই সমস্যাজনক হবে। এগুলো খুব গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশের অংশটা যদি আপনার, আচ্ছা, ভারত বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, প্রথমত এটা সত্য যে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর ঢাকাতে আসা, এটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা, যেটা তারা বলে এসেছিলেন যে তারা একটা নির্বাচিত সরকারের জন্য তারা অপেক্ষা করছেন, যার সঙ্গে তারা একটা কূটনৈতিক অথবা একটা পারস্পরিক সম্পর্কের জায়গা তারা তৈরি করবেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে অন্তর্বর্তী সরকারকে আমি মনে করি যে সরকার একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার হয়েছে, সরকার নিয়ে আমাদের সমালোচনা আছে, আপত্তি আছে, কিন্তু এটা তো আমাদের সরকার। কিন্তু সেই সরকার সম্পর্কে ভারতের সাউথ ব্লকের
নীতি নির্ধারকদের যে দৃষ্টিভঙ্গি অবস্থান, জি এটাকে আমি গ্রহণ করি না। আমি মনে করি এটা অভ্যুত্থানের বিরুদ্ধে এক ধরনের বিদ্বেষ, বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের বিদ্বেষ, এবং আমি মনে করি যে এই বিদ্বেষটা এখন পর্যন্ত শেষ হয়নি। কিন্তু এখন তারা এটা নিশ্চয়ই একটা অন্তর্বর্তী সরকারের চেয়ে বেশি তারা অপেক্ষা করবেন নির্বাচিত সরকারে। ইলেক্টেড গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের পপুলার ম্যান্ডেট আছে, যারা স্থায়িত্ব হবে সরকারে, এই সরকারের কাছে কেবল ভারত কেন, অনেক ডেভেলপমেন্ট পার্টনার অপেক্ষা করছেন এ ধরনের ভবিষ্যতে এই সরকারের সঙ্গে কাজ করবার জন্য। এটা নিশ্চয়ই একটা ইতিবাচক দিক, কিন্তু ভারতের দৃষ্টিভঙ্গিটাকে আমি সঠিক বলে বিবেচনা করি না। একদম কারণ এবং হ্যাঁ ন্যূনতম একটা ওয়ার্কিং অ্যালায়েন্স লাগবে। আপনার বৈরী প্রতিবেশীর সাথেও একবারে চলতে গেলে, পাশের ঘরে যদি আগুন ধরে আপনার ঘর কিন্তু নিরাপদ না। না। আপনি নিরাপত্তাহীন হলে আমার নিরাপত্তা বোধ কিন্তু বাড়ে না। এই বিবেচনা বোধগুলো না থাকলে তার মানে যে এটা হতে ন্যারেটিভটা পারে। তারা বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে তাদের ছিল, সেই জায়গাটা তো পরিবর্তনের দাবি রাখে, কিন্তু কিছুটা হলেও এই জায়গাটা একটা আশাবাদ তৈরি হলো যে ভাষায় তারা শোকটা জানালেন যে আয়োজনের মধ্য দিয়ে। আমি এটা কি জনাব ইলিয়াস খান আপনার নজরে আনবো? ইট ডাজন্ট মিন যে এই সরকারের সঙ্গে তাদের খুব না। সম্পর্কের বরফ গলছে, আজকে তা আমাদের নয়। প্রতিবেদন কিন্তু হলো তারা বলেছে এটি যে নির্বাচিত সরকারের দিকে তারা তাকিয়ে ইয়েস, এটি প্রমাণ করে তাকিয়েছে, কারণ ভারতের অল্টারনেটিভ নাই। আপনি দেখবেন যে ভারতের কাছে বাংলাদেশ কিন্তু একটা বড় বাজারও, একটা ছোট্ট একটা দেশ, 18 কোটি মানুষ, এবং ভারতের অনেক নাগরিক আছেন এখানে, বড় বড় পদে চাকরি করেন, এবং নানা কিছু ঘটেছে আমরা জানি 15.5 বছরে। বাট হঠাৎ করে এই সম্পর্কটি খারাপ হয়ে গেছে, এবং এটা একপাক্ষিক খারাপ হয়েছে, ভারতের পক্ষ থেকে খারাপ করেছে। কারণ তারা এই যে যারা দুর্বিনীত শাসন চালিয়েছে, ফেসিস্ট শাসন ব্যবস্থা যারা টিকিয়ে রেখেছিল, তাদেরকে কিন্তু তারা আশ্রয় দিয়েছে। এবং সাম্প্রতিককালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কিন্তু ফাঁসিও হয়েছে, এবং ফাঁসির আসামি সেখানে আছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। তো এটি তো বাংলাদেশের প্রত্যাশা না। আসলে হয়েছে কি, ভারতের দেখবেন যে কোনো প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক নেই। আপনি দেখুন চিরবৈরী পাকিস্তান, চিরবৈরী বলা হয়। তারপর ধরুন নেপাল। প্রায় নিয়মিত বিরোধীদের যুদ্ধ করে কিন্তু ভারত। তারপর ধরুন চীন, একটা বিরাট প্রতিবেশী, তার সাথে সম্পর্ক ভালো নাই। আমি দীর্ঘদিন চায়না ছিলাম, চায়নার মানুষ যত জাতিগোষ্ঠী ঘৃণা করে, এর মধ্যে জাপান এবং ভারত, যাই হোক সেটি ভিন্ন প্রসঙ্গ। তারপর ছোট্ট দেশ নেপাল, নেপালের কালচার হচ্ছে বা রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে, যখন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি ভারত দিল্লি সফর দিয়ে শুরু করবেন, কিন্তু তিনি আগে চলে গেছেন চায়না। তারপর তো ছোট্ট একটি দেশ, 4 লক্ষ মানুষ মাত্র, মালদ্বীপ, সেখানে চীনপন্থীরা ক্ষমতায়, শ্রীলঙ্কায় চীনপন্থীরা ক্ষমতায়। বাংলাদেশের সঙ্গে শুধু বাংলাদেশের মানুষের সঙ্গে না, একটি দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিল। এবং এখানে কিন্তু ভারতের সবগুলো দলই কিন্তু এক। এখন দেখুন তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে ভারত, বাট এই যে 15.5 বছরে বিনা ভোটে এক ধরনের বা প্রহসনের ভোটে শেখ হাসিনা টিকিট ছিলেন, কোনোদিন কিন্তু একটা প্রশ্ন করেনি, বরং এটি আরও আগ বাড়িয়ে কংগ্রাচুলেট করেছেন। এবং যে এই বিনা ভোট, এই রাতের ভোট, দামি ভোট কিভাবে করা যায় সর্বাত্মক সহযোগিতা করেছেন। ইভেন তাদের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী এসে পর্যন্ত সহযোগিতা করেছেন। তো ভারতের এখন উপলব্ধি হওয়ার সময় আসছে। এবং আপনি দেখুন যে আমরা বলি যে আমি যদি ভুল না জেনে থাকি, পৃথিবীর কোথাও এরকম বর্ডারে এত মানুষ হত্যা করা হয় না। এই যে পাকিস্তানের কথা বললাম, এত বৈরিতা, কিন্তু প্রতিদিন কিন্তু মানুষ মারে না, হঠাৎ হঠাৎ যুদ্ধ হয়, হয়তো অনেক বছর পর যুদ্ধ হয়, কিন্তু বাংলাদেশের বর্ডারে কিন্তু প্রায় মানুষ মারা যায়। এবং এদেশে এটা কিন্তু একপাক্ষিক, শুধু বাংলাদেশের মানুষই মারা যায়। এটা তো আমাদের প্রত্যাশা না। আমাদের নদীগুলো বাদ দিয়ে রেখেছে। এই আওয়ামী লীগ থাকতে তো একটি কথা বলেন না। আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটি কিন্তু প্রথম জাতিসংঘে তুলেছিলেন, এই যে ফারাক্কা পানি আটকে যে আমাদের, এবং ন্যায্যতা শব্দটা প্রয়োগ করেছিলেন তিনি সেখানে। করেছিলেন। আমরা আসলে সেই ন্যায্যতার জায়গা থেকে সরে এসে নতজানুতে পরিণত হয়েছিলাম একটা সময়, এবং যে কারণে হয়তো একপাক্ষিক ব্যাপারটা তৈরি হয়ে গেল। আমি এটা নিয়ে আলাপ করব, একটা বিরতি তো যেতেই হচ্ছে, এবং বিরতির পর ফিরে এসে শিরিন সুলতানা আপনার কাছে প্রশ্নটা করে রাখি। প্রথমত মধ্যপন্থার রাজনীতির কথা নিয়ে তো আলাপ হয়েছে, এখন ভারসাম্যপূর্ণ কূটনীতিটা কিভাবে করা যায়, বিএনপি অন্তত সেই দিক থেকে কতটা পরিণত হয়েছে ঠিক এই মুহূর্তে, সেটা একটা ধারণা নেব। পাশাপাশি এখন আসলে বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র হয়ে বিএনপির মধ্য থেকেই নির্বাচিত হওয়ার চেষ্টা,
সেই চেষ্টা নিয়েও কথা হচ্ছে, সেটা কিভাবে আসলে সামলানো যায় বা সেটা কতটা চ্যালেঞ্জ হতে পারে সেটা নিয়েও আলাপ করবো ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন একাত্তর জানালে, আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। একাত্তর জানালে আরও একবার আমরা ফিরে এলাম এবং আমাদের সঙ্গে আমাদের অতিথিরা আছেন। সেই সুলতানা, দুটো বিষয় আসলে জানার ছিল আপনার কাছে। প্রথমত আমাদের এই আগে আলোচনা থেকে একটু জানার চেষ্টা করব যে এবার যে শোকস্তব্ধ একটা সময় আমরা কাটাচ্ছিলাম, সেই সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীও শোক জানিয়েছেন, কিন্তু সেই শোকের পর একটা আলোচনা আসছে, সৌহার্দ্যতা হয়তো বাড়ছে, বাংলাদেশ ভারতের সম্পর্কের যে টানাপোড়েন সেটা কমছে। আপনার রাজনৈতিক দৃষ্টিতে একটা ব্যাখ্যা তো জানবো, পাশাপাশি বিএনপির জন্য এটা একটা চ্যালেঞ্জ হতে পারে কিনা যে দলের ভেতরে সবাই আসলে এই সময়টাতে নির্বাচনে মনোনয়ন চাইবেন, যাকে দেয়া হয়েছে তার বিপরীতে হয়তো স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে যাবেন। মানে এটাকে সামাল দেওয়াটা কতটা চ্যালেঞ্জিং, দুটো একসাথে। ধন্যবাদ। প্রথম প্রশ্নের উত্তর হিসেবে বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে কথাটি বলেছিলেন, দেশের বাইরে আমাদের অনেক বন্ধু আছে কিন্তু কিন্তু প্রভু নেই। তো বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, হতে পারে আমরা ছোট রাষ্ট্র, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত অনেক বড় রাষ্ট্র বা চীন বড় রাষ্ট্র। তো সেখানে সেই সম্পর্ক অবশ্যই সকল রাষ্ট্রের সাথে সকল সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই সম্পর্কটা হবে সমতার ভিত্তিতে, অর্থাৎ আমরা একটি রাষ্ট্র তারা একটি রাষ্ট্র। কিন্তু আপনি লক্ষ্য করবেন গত কয়েকদিন ধরে যে মানে 2-3 দিন ধরে আমরা দেখছি যে তার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বেগম খালেদা জিয়ার শোক বার্তা নিয়ে ভারতের যে আসলেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং যে বার্তাটা নিয়ে আসছেন সেটা নিয়ে অনেক কিন্তু আপনার অনেক যারা কি বটবাহিনী বলে এরা অনেক কিছু লেখালেখি করছেন। তো সেখানে আমি যেটা বলতে চাই যে তারা বিভিন্ন রকমের দোষারোপ করতে যাচ্ছেন বিএনপির উপরে, যে বিএনপির সাথে কোনো সম্পর্ক হয়েছে কিনা, এরকম একটা কথা তারা বলার চেষ্টা করছে। তারেক রহমানের এই আশা এবং এই যে আজকে এই তারা কিছু একটা রং দিতে চাচ্ছে। সেখানে আমি বলতে চাই যে দেখেন, বেগম খালেদা জিয়া আজকে না, বেগম খালেদা জিয়া একাকারের সময় এবং পরবর্তী এই 17 বছরে বেগম খালেদা জিয়াকে কিন্তু অনেক ধরনের অফার দেওয়া হয়েছিল যে আপনি বিদেশে চলে যান, আপনার ছেলেরা বাইরে আছে, আপনি সেখানে ভালো থাকবেন, এবং সে কিন্তু তিনি একটি প্রস্তাব গ্রহণ করেননি। কারণ তিনি জানেন যারা তাকে প্রস্তাব দিচ্ছে তারা আধিপত্যবাদ একটি শক্তি, তারা বাংলাদেশের গণতন্ত্রকে বিনষ্ট করতে চায় এবং তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়েও তারা ষড়যন্ত্র করতে চায়। সে কারণে কিন্তু তিনি কোনো ধরনের অফারে তিনি কিন্তু রাজি হননি। আজকে তারই যোগ্য উত্তরসূরি তারেক রহমান এসছেন এবং তিনি তার বাবা মার উত্তরাধিকার সূত্রেই তিনি নিশ্চয়ই তিনিও এটা অনুধাবন করছেন এবং তিনি এই একই ভিত্তিতে যে পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক থাকবে জনগণের সাথে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। সে কারণে আমি মনে করি যে আমাদের যে ভবিষ্যৎ যে কর্মপন্থা বিভিন্ন রাষ্ট্রের সাথে আমাদের সেটা থাকবে সমতার ভিত্তিতে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে এবং মনে হয় বিএনপির এই যে পররাষ্ট্র নীতি যে সমতার ভিত্তিতে সুসম্পর্ক থাকবে সবার সাথে, কিন্তু কোনো প্রভু নির্বাচন বাংলাদেশ করবে না, এই বার্তাটা বোধহয় ভারত খুব স্পষ্টভাবে পেয়েছে, যে কারণে হয়তো তাদের মধ্যে এরকম আচরণটা আমরা দেখলাম। এটা নিশ্চয়ই ইতিবাচক, এটা নিয়ে হয়তো পরবর্তীতে আলাপ আমরা করতেই পারি। কিন্তু আপনি যে আরেকটি কথা বলেছেন যে আমাদের স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে, সেখানে আমি বলবো যে আপনি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের প্রথম দিনই 8 জন নেতাকে, গুরুত্বপূর্ণ নেতাকে আমাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং এই ব্যাপারে কিন্তু আমাদের দলের সিদ্ধান্ত খুব কঠোর, এবং অতীতেও আমরা দেখেছি যে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করে যে জিতে আসবে এবং সে এসে জিতে আসবে, এই ধরনের পরিকল্পনা, এই ধরনের কিন্তু খুব কমই হয়। কারণ দলের ছায়া যার উপর থাকে সেই কিন্তু নেতা এবং সেই কিন্তু নির্বাচিত হয়। দলের বাইরে গিয়ে খুব বেশি কামিয়াব হওয়ার সুযোগ কিন্তু নাই। তা আজকে অনেকে হয়তো মনে করছে যে একটি রাজনৈতিক দল যেহেতু বড় রাজনৈতিক দল নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছে না, কাজে স্বতন্ত্র দাঁড়ালেই বোধহয় পাশ করে যাবে, এই ধারণাটি ভুল। এবারও দেখবেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই যে কঠোর অবস্থানে আছেন, আমি মনে করি যে এই ধারা অব্যাহত থাকবে এবং
স্বতন্ত্র প্রার্থীরাও তারা যদি দল করতে চায় এবং দল যদি সত্যিকার অর্থে এবং এই বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে এখন যে একটা শোকের মধ্যে আমরা আছি, এই পরিস্থিতি যে যারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এবং আমাদের অনেক বড় বড় নেতারাও দেখছি হচ্ছেন, আমার মনে হয় তাদের বোধোদয় উদয় হবে এবং তারা এই 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 জায়গা থেকে ফেরত আসবেন এবং ইনশাআল্লাহ দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক এই ধরনের প্রার্থীরা কমে যাবে এবং আমরা কামিয়াব হব। একদম। আমি আপনার সাথে আমি একটু যোগ করি, বিএনপি যে বড় দল, প্রতিটি আসনে কমপক্ষে 10 জন নেতা আছেন নির্বাচন করার মতো, নমিনেশন পাবেন তো একজন। 10 জনকে তো নমিনেশন দেওয়া সম্ভব না। সুতরাং কিছু বিদ্রোহ হবে, বাট এই বড় রাজনৈতিক দলের জন্য এটি কোনো বিষয় নেই, এটি সময়ে ঠিক হয়ে যাবে, এটুকুই ভাবা, এর বাইরে কোনো ভাবার সুযোগ নেই। দেখেন, আমি গেল 4 থেকে 5 দিন টানা এই আয়োজনে কেবল একটা শব্দ, একটা সংকট বারবার শুনছি। একটু আগে সেন সুলতানও সেটা ইঙ্গিত দিয়েছেন, বটবাহিনী। মানে যা ঘটে না সেটাকে খুব চমৎকার করে আসলে গণমাধ্যমের নকল করে ফটোকাট করে মানুষের কাছে পৌঁছে দেয়া। আপনার মনে হয় কিনা রাজনৈতিক অস্থিরতা নির্বাচনকালীন সময় একটা বড় মাথা ব্যথা হতে পারে? এই না, বটবাহিনী চিহ্নিত হয়ে গেছে। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে মৃত্যু, কত বড় ধৃষ্টতা, কত বড়। আমি তো দেখছিলাম যে এবারকার হাসপাতালে ভর্তির সময় থেকে শুরু করে মৃত্যু পরবর্তী সময় পর্যন্ত কত প্রকার মিথ্যাচার করেছে তারা। এক সময় বলল যে জনাব তারেক রহমান তিনি আসলে দেশে ফিরবেন না, একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল। এখন যে আপনি যেটি বললেন, একটু আগে আপাও বললেন যে যে ভারতের সাথে সম্পর্ক, বিএনপি তো একটি দায়িত্বশীল দল। আমি এখানে ঢাকায় বসে ভারতকে একদম পৃথিবী থেকে উচ্ছেদ করে দিলাম, স্লোগান দিলাম আধিপত্যবাদ, এইসব নানা কিছু বলে, শুদ্ধ অশুদ্ধ, শ্লীল অশ্লীল শব্দ বলে, এটি তো কোনো ভাষা হতে পারে, এটি তো বিএনপির কাজ না। বিএনপি যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনিও বলেছেন, ইভেন বেগম খালেদা তিনিও বলেছেন যে বাইরে আমাদের কোনো প্রভু নেই, আমাদের বন্ধু আছে এবং সবার সাথে আমরা মিলেমিশে চলবো। আমরা একটি ছোট্ট দেশের, তো অস্বীকার করার উপায় নেই, তাই না? আমাদের সবার সাথে মিলেমিশে চলতে হবে, খুব ভালো কূটনীতি চালাতে হবে। বিএনপি কিন্তু এটা দেখিয়েছে। আজকে অন্য একটা অনুষ্ঠানে আমি বলেছি, সেই প্রসঙ্গে আমি এই বাক্যটার পরে বলবো যে ভারতকে কেউ উচ্ছেদ করে দেবে আর প্রতিবেশী আমি চেঞ্জ করতে পারবো? আমি যদি চাই আমার প্রতিবেশীকে আমি চেঞ্জ করে ফেললাম, আমি কি পারবো? সুতরাং প্রতিবেশীর সঙ্গে যাতে উইন উইন সিচুয়েশনে মর্যাদার ভিত্তিতে ভালো সম্পর্ক থাকে, সেটাই তো হওয়া উচিত। একদম। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারা কিন্তু চোখে চোখ রেখে কথা বলেছেন, ভারতকে দেখলে চোখ নুইয়ে কথা বলেননি। অনেক দেশ এবং আমরা দেখলাম যে এটা একটা অদ্ভুত রসায়ন, যে চোখে চোখ রেখে কথা বলা, সাথে শিষ্টাচারটাও বজায়। জি, সেটাই তো আমি বললাম। এবং আপনি দেখুন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে ভারত কত সম্মান দেখিয়েছে। এখানে তাদের পররাষ্ট্রমন্ত্রী এসে সম্পর্ক কিন্তু একদম বৈরে দুই রাষ্ট্রের মধ্যে অনেকটা বলা যায় গত 1.5 বছর ধরে। তারপর ভারতের একজন কেন্দ্রীয় মন্ত্রী হাই কমিশনে চলে গেছে। হ্যাঁ, এটা তো নেগেটিভলি, ওই যে বটবাহিনী আপনি বললেন, এইসব নেগেটিভ তৈরি করে। আলাপটা শেষ করব, ছোট একটা বিরতিতে যাব, ফিরে এসে অন্য প্রসঙ্গে কথা বলবো। তবে তার আগে একটা মন্তব্য নিয়েই নিতে চাই সেই সুলতানা আপনার কাছে। সেটা হচ্ছে যে বলা হচ্ছে এবার আপনারা যারা বড় রাজনৈতিক দলের প্রার্থীরা আছেন তাদের একটা চাপ নিতে হবে, যেটা ইতিহাসে কখনো নিতে হয় নাই। সেটা হচ্ছে গুজবের চাপ। এবং শুধুমাত্র গিয়ে ভোট চাইলেই হবে না, তাদেরকে সচেতনতার কাজটাও আসলে প্রার্থীকে করতে হবে। একটু কি বলবেন সংক্ষেপে, কি ধরনের চাপ আসলে গুজবের বিরুদ্ধে এই মুহূর্তে ফিল করছেন আপনারা? খুব সংক্ষেপে। জি না, আমরা যেটা এই মুহূর্তে ফিল করছি যে আপনার সোশ্যাল মিডিয়াতে তারা বেশি অ্যাক্টিভ থাকছে, তারা মাঠে ময়দানে নেই, তারা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়াতে তারা বিভিন্ন যে বললাম ফটোকার্ড তৈরি করে সেখানে বিভিন্ন প্রার্থীদেরকে বিকৃত করে উপস্থাপন, বিভিন্ন কর্মকাণ্ড বিকৃত করে উপস্থাপনা করছে। তবে আমরাও এখন যে বললাম, ইলিয়াস বলেছে যে আমাদের বটবাহিনী চিহ্নিত হয়ে গেছে, তো চিহ্নিত হয়ে গেলে কিন্তু যে শত্রু যদি চিহ্নিত হয়ে যায় কাজ করতে অনেক সুবিধা, সেই অনুযায়ী আমরা আমাদের পদক্ষেপগুলো নিচ্ছি আর কি, সেভাবে আমরা পদক্ষেপ নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাবো। চমৎকার। আমি বলে রাখি, আমরা একাত্তর টেলিভিশন আসলে অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য প্রচার করার জন্য একটা আয়োজন করেছি, ফেক নিউজ স্ক্যানার, এবং সেখানে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে যে অপতথ্যগুলো ছড়ায় সেটার বিপরীতে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি। এবং আপনাকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, নিশ্চয়ই
কোনো একটা আয়োজন আপনাকে পাবো এবং সেখানেও আপনার কথাগুলো শুনতে পারবো। অনেক ধন্যবাদ, আপনি রাতে আমাদেরকে সময় দিয়েছেন এবং বেশ কিছু বিষয় আসলে আপনার সাথে আলাপ করে পরিষ্কার হলো। দর্শক, আরও একবার আমরা বিরতি নিচ্ছি ৭১ জানালে আমাদের সঙ্গে থাকবে। আমরা যেই আলাপটা আজকে দিনভর দর্শক জেনেছিলাম যে বাংলাদেশের যে শীত, কনকনে শীত, সেই শীত আসলে এই জানুয়ারি মাসেই ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে এমন একটি খবর সোশ্যাল মিডিয়াতে সবাই দেখেছেন এবং বলা হচ্ছে শৈত্যপ্রবাহ আছে মৃদু ১ থেকে ২টি এবং সেখানে তাপমাত্রা কমে ৮ থেকে ১০-এ আসতে পারে। মাঝারি এই মাসের মাঝামাঝিতে সেটা ৬ থেকে ৮ ডিগ্রিও নামতে পারে এবং যদি সেটা তীব্র পর্যায়ে যায় তাহলে সেটা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শৈত্যপ্রবাহ ওঠানামা করতে পারে। আমরা বিষয়টা নিয়ে একটু কথা বলি। আমরা এমনটা সাধারণত বাংলাদেশে দেখিনি। জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আল আমিন তিনি আমাদের সঙ্গে আছেন। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে এই সময়টা দিচ্ছেন, কারণ অনেক বিভ্রান্তি আপনার মাধ্যমে আসলে পরিষ্কার হতে পারি আমরা। এবং ইলিয়াস খান, আপনারাও কিন্তু আছেন এই আলাপে। যে আমার প্রথম প্রশ্নই হচ্ছে ৪ ডিগ্রি কি আসলে নামা সম্ভব? একটু বলবেন আমরা তো বাংলাদেশের কোনোদিন প্রেক্ষাপটে। দেখিনি। অধ্যাপক আল আমিন, জি, ৪ ডিগ্রি নামা সম্ভব কিনা? অনেক ধন্যবাদ আমাকে আপনাদের টিভিতে অন্তর্ভুক্ত করার জন্য আজকের এই আলোচনায়, এবং শ্রোতা এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। জি, আপনার যে কথা বলেছেন সেটা হলো, এখন কিন্তু পৌষ মাস চলছে, এখনো মাঘ মাস আসেনি। আমরা যদি আমাদের দেশীয় কালচারে চিন্তা করি যে পৌষ মাসে একটু ঠান্ডা পড়ে কিন্তু মাঘ মাসে শীতে বাঘ পাল্লায়, এই ধরনের জি, কথা আছে। একদম। মানে এই ধরনের একটা আবহ আগামীতে বর্তমানে শীতের চেয়ে আর একটু শীত বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। তবে একটা ব্যাপার এখানে আলোচ্য, মানে বিষয়ে বিশেষ করে আমরা অনেক সময় জলবায়ু পরিবর্তনের বিষয়টাকে ইগনোর করে যাই। একদম। এখন ইগনোর করতে গিয়ে যখন আমার গায়ে এসে লাগে তখন আমি বুঝতে পারি যে না, দেয়ার ইজ এ চেঞ্জ। এবং এই চেঞ্জটা যখন বুঝতে পারি তখন আমরা একটু অ্যালার্ট হই। আমাদের জলবায়ু পরিবর্তনের মূল যে ইম্প্যাক্ট যদি আপনি দেখেন, সেটাতে বৃষ্টির দিনে হঠাৎ করে অনেক বেশি বৃষ্টি হবে, এটা একটা। গরমের দিনে হঠাৎ করে ড্রট টাইম বেড়ে যাবে মানে আমাদের। আর এইখানে শীতকালেও বেশ কিছু দিন খুব বেশি ঠান্ডা পড়বে। তখন আমাদের এগুলো হলো অসুবিধা এই জন্য যে আমাদের সমস্ত ইকোলজিক্যাল মানে যে পরিবেশগত ব্যাপারটা, সেটা আমরা হ্যাবিচুয়েটেড হলে একটা নির্দিষ্ট টেম্পারেচার রেঞ্জের মধ্যে। শুধু আমরা না, সমস্ত বায়োডাইভার্সিটি মানে বায়োলজিক্যাল এন্টিটি যা আছে জি। সবাই একটা নির্দিষ্ট টেম্পারেচার রেঞ্জের মধ্যে ওনাদের চলাফেরা, এদের বেড়ে ওঠা। যেমন শুধু আপনাকে একটা উদাহরণ দিই, যদি কোনো জায়গার টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায় 1 দশকে, তাহলে যে সেই এলাকার যে গাছপালা আছে তারা তাদের সুবিধার জন্য দে মাইট শিফট টু 80 কিলোমিটার টুয়ার্ডস কোল্ড, মানে 80 কিলোমিটার পর্যন্ত চলে যাবে, অথবা পাহাড়ের নিচে হলে সে 55 মিটার পর্যন্ত উপরে যেয়ে তার সুইটেবল এনভায়রনমেন্টটা সে খুঁজে পাবে। এই ধরনের ব্যাপারে এখন যেটা হচ্ছে আমাদের এখানে ঠান্ডাটা হঠাৎ করে আপনার ঠান্ডাটা যখন আবার বেড়ে যাবে, এখন তো 15-16 ডিগ্রিতে এসছে, আজকে বোধহয় 13-তে এসছে। জি, এটা আপনার নেমে আমার মনে হয় এটা আরো অনেক নামবে। এবার হয়তো আমরা নতুন একটা এক্সপেরিয়েন্স পাবো মানে নামার ক্ষেত্রে। এইগুলা দিন যত যাবে, এটা কিন্তু বেশি দিন থাকবে না, মানে হয়তো 1 সপ্তাহের জন্য এরকম থাকবে। কিন্তু এটাতে অসুবিধা হবে হলো আমাদের যারা মানব কুল আছে, মানে মানুষ যারা আছে, তাদের জন্য সমস্যা হবে হলো তারা হঠাৎ ঠান্ডার কোল্ডের যত সমস্যা, অ্যালার্জি আছে যাদের, যারা যারা শ্বাস টান আছে, এনারা সবাই অসুস্থ হয়ে যেতে পারেন। আর যদি বাকি প্রাণীদের কথা বললে, অনেক প্রাণী তারা বাঁচতেই পারবে না, মরে যাবে। আবার অনেকে হাইবারনেশনের পরিমাণটা আরো বাড়িয়ে দিবে। আর গাছপালার অনেকে আছে তারা ওই তার থ্রেশহোল্ড লিমিটটা যখন ক্রস হয়ে যাবে তখন সে আর আগের মতো বেড়ে উঠতে পারবে না। এবং এটার সাথে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট হলো যে সানের মানে সূর্যের আলো
আমরা কতটা রিসিভ করতে পারছি। আমরা যদি সূর্যের আলো পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের টেম্পারেচার দ্রুত বেড়ে যাবে, কিন্তু যদি না পাই, যদি কুয়াশায় ঢেকে থাকে জি। পুরো সূর্য, তাইলে কিন্তু আমরা খুব বাজে একটা অবস্থায় পড়বো, যেটা আমি এই আমি একটু কয়েকদিন। প্রশ্ন করতে চাই। হ্যাঁ, প্লিজ। প্লিজ। না, আমার একদম সহজ প্রশ্ন, আপনি হয়তো ভালো বলতে পারবেন। ধরুন চারই যদি নামে, আমাদের তো ধরুন চার ফেস করার অভিজ্ঞতা কিন্তু বিশেষ করে আমরা বাংলাদেশে যারা থাকি সব সময় তাদের কিন্তু নেই। সেক্ষেত্রে না। কি প্রস্তুতি নেওয়া যেতে পারে? চারে যদি নামার সম্ভাবনা দেখা যায়, আমাদের আবহাওয়াবিদরা যদি বলেন 1 সপ্তাহ আগে জি যে চারে নেমে যেতে পারে, তাহলে আমাদের এই স্লাম এরিয়া যেগুলো আছে ওই সকল এলাকায় অবশ্যই তাদের গরম কাপড়ের ব্যবস্থা করতে হবে। ছিন্নমূল মানুষ যারা আছেন। জি। যারা খেতে খাওয়া মানুষ, যারা ওই রাস্তার ধারে ঘুমায় অনেকে, এইসব মানুষের প্রতি সিরিয়াস একটা দৃষ্টি দিতে হবে। এনাদেরকে এটা অনেকটা কিছুটা দুর্যোগ টাইপের ব্যবস্থাপনায় আনতে হবে, কারণ এরপরে যদি সিরিয়াস অসুস্থ হয়ে যায় তখন কিন্তু দেখার মতো মানুষের সংখ্যা কমে যাবে। এটা একটা ব্যাপার আছে মানুষের জন্য। আর স্পেশালি যারা ঠান্ডায় কষ্ট পান, বয়স্ক ভদ্রলোকরা, ভদ্র মহিলারা, এনাদের প্রতি সিরিয়াস টেক কেয়ার করতে হবে। এখানে আমার মনে হয় এই ধরনের একটা প্রিপারেশন একদম, মানে ভালনারেবল গ্রুপগুলো আগে নিশ্চিত আমি করে আমি তারপর একটা শেষ ধাপে ধাপে। প্রশ্ন করব। আপনি যে বললেন যে হঠাৎ করে চার এসে যেতে পারে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণে, তো এটা কি কোনো প্রাকৃতিকভাবে এটা মোকাবেলা করার সুযোগ আছে, যাতে এত না নামে বা এরকম কিছু করার সুযোগ আছে? জি, আপনার কোশ্চেনটা আমার খুব ভালো লেগেছে, যে অন্তত আপনি এটা বুঝতে পেরেছেন যে এই বিষয়টা আলটিমেটলি আমাদেরকে ওইদিকে যেতে হবে। একদম। কিন্তু আমরা তো একদিনে ক্লাইমেটকে নষ্ট করি নাই, জি আবার একদিনে আপনি এটা ঠিকও করতে পারবেন না। ক্লাইমেটটা আমরা 1 দশক না, বরং বলা যায় এই গত শতাব্দী থেকে আমাদের ক্লাইমেটটা, স্পেশালি 1950 to 60 থেকে যে শুরু হয়েছে অ্যাব্রাপ্ট চেঞ্জ ইন ক্লাইমেট, এবং ওটার জন্য যে ফুয়েলিংটা করেছি আমরা, কার্বন এমিশনটা যেভাবে করেছি, এইটার ফল এখন আমরা পাচ্ছি। এই জন্য আপনার ক্লাইমেট চেঞ্জের জন্য একটা কমন প্রভাব আছে যে থিঙ্ক গ্লোবালি, অ্যাক্ট লোকালি। মানে আপনি যদি এখন থেকেও যদি সাবধানতা অবলম্বন করি, সবচেয়ে কম কার্বন নিঃসরণ করি। কিন্তু এখানে একটা বড় মুশকিল আছে, এবং এটা আপনি হয়তো খুব চমৎকার করে ব্যাখ্যা করতে পারবেন। সেটা হচ্ছে সাফার আমরা প্রত্যেকে করি, কিন্তু দায়টা আসলে ব্যক্তিকেন্দ্রিক বা দেশকেন্দ্রিক না। আমরা দেখতে পাচ্ছি বড় বড় ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠছে, আশপাশে সম্মিলিতভাবে প্রতিবেশের এই বিপদটা ফেলছে। দুটো বিষয় একটু বলবেন, তারপর আপনার শেষ করবো। প্রথমত, এই সাফারিংসটা শুধু বাংলাদেশে করবে নাকি আশপাশের দেশগুলোতেও এরকম আবহাওয়ার হেরফের দেখা যাচ্ছে? আর দ্বিতীয় বিষয়, যদি এভাবেই চলতে থাকে তাহলে তো মানে বাংলাদেশে বরফ পড়লেও অবাক হওয়ার তো কোনো কিছু থাকবে না। আমি প্রথম প্রশ্নটাতে আসি আপনার, যে এইভাবে আপনি যে কথাটা বললেন এখন, যে আমাদের সম্মিলিতভাবে আশেপাশের দেশেও কি এরকম হবে কিনা, এইটা আপনার গ্লোবাল এফেক্ট। এটাতে আপনি বা আমার প্রতিবেশী কেউ বাদ যাবে না। হ্যাঁ, কিন্তু এর জন্য মূল দায়ী আমরা না, এটাও একটা ব্যাপার। এটা এই জন্য বিভিন্ন জায়গায়, এই যে কদিন আগে কপ এর মিটিং গেল, সেখানে সবাই এই কথাটাই বলছে যে আমি দায়ী না, কিন্তু যারা দায়ী তাদেরকে তো কম্পেনসেট করতে হবে। তো এই কম্পেনসেশনের ব্যাপারটা, লস অ্যান্ড ড্যামেজ যে আইডিয়াটা, ওখান থেকে এসছে। এখন আমাদের আশেপাশের দেশগুলো এখানে ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু আমরা না, আমাদের চেয়েও সিরিয়াসলি ক্ষতিগ্রস্ত হবে মালদ্বীপ, যারা পানি কাছে আছে, সবসময় পানি, এরা হয়তো ডুবেও যেতে পারে, এরকম আছে। আর যেটা বললেন যে সেকেন্ড কোশ্চেনটা আপনার, যে কি বললেন, এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, মানে আবহাওয়ার বৈচিত্র্যতা পার হয়ে গিয়ে আমরা আবহাওয়া বিভ্রাট দেখতে পাচ্ছি, মানে যেটা আমাদের ধারণারও বাইরে ছিল সেটাই হতে যাচ্ছে, সেরকম বাস্তবতা হলে আমাদের এই দেশেও বরফ পড়তে পারে, এরকম সংখ্যা। এটা আমার দেশে যে বরফ পড়বে না এই কথা বলতে পারবো না, কারণ
যেভাবে এগুচ্ছে, বরফ হয়তো একদিন আমরাও দেখতে পাবো। একটা সময় ছিল আমাদের চিন্তায় ছিল যে আমরা নাতিশীতোষ্ণ অঞ্চলের লোক, যেখানে 6 ধরনের ঋতু দেখা যাবে। কিন্তু এখন আপনি দেখেন তো ভালো করে, আপনি 6 ধরনের ঋতুকে আলাদা করতে পারেন কিনা? না, পারা যাবে না। আমি আলাপটা শেষ করব, একেবারে শেষ পর্যায়ে খালি একটা বিভ্রান্তি একটু কাটিয়ে দেবেন। অনেকেই জলবায়ু যে বিপর্যয় সেটাকে এবং এল নিনো লা নিনোর যে প্রভাব সেটাকে মিলিয়ে ফেলে। মানে অনেকে বলে যে এরকম 100 বছর পরে এরকম আবহাওয়া একটা বিভ্রাট ঘটে তারপর ঠিক হয়ে যায়, আবার অনেকে বলে যে এটা আবহাওয়ার বিপর্যয়। এখন কি হচ্ছে এটা আসলে? এখন এল নিনো লা নিনার এফেক্ট একটা আছে, ওটা আলাদা। আর এই জলবায়ু পরিবর্তন যদি ওটার সাথে আবার যোগ হয়ে যায়, আচ্ছা, তখন কিন্তু মারাত্মক বিপর্যয়ের দিকে চলে যাবে এটা। কারণ ওই এফেক্টটাই অনেক সময় আমাদের টোটাল জলবায়ুকে একটু মানে ডাইভার্ট করে ফেলে। আবার যদি এটার সাথে আমাদের এই জলবায়ু পরিবর্তনের যে মূল মেকানিজমের, মানে এটাকে বলে আমরা জিসিএম মডেলগুলো যদি আপনি স্টাডি করেন, তাহলে দেখবেন যে ওখান থেকে যে নেস্টিং করা আমাদের জন্য যে মডেলগুলো আছে, ওগুলাতেই দেখা যাচ্ছে যে আমরা আসলে জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যাগুলো মোকাবেলা করার কথা, ওগুলা বেড়ে যাচ্ছে এবং বাড়বে সামনে। এই থেকে আমরা যদি এখন থেকে সবাই সচেষ্ট হই, তাহলে হয়তো এই রেট অফ অ্যাক্সিলারেশন যেটা আছে, বাড়ার যে গতি, সেইটাকে একটু কমিয়ে আনতে খুবই পারবো। স্পষ্ট বক্তব্য এবং আপনার সাথে কথা বলা বরাবরই খুবই স্বস্তিদায়ক, কারণ অনেক কিছু বিভ্রান্তি দূর হয় এবং দায়িত্বের জায়গাটা স্পষ্ট হয়, এবং আজকেও তেমনটা আমরা বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন, এবং ইলিয়াস খান আপনাকেও ধন্যবাদ, একটা লম্বা সময় ছিলেন, এবং সামনে কোনো আয়োজন নিশ্চয়ই আবার আপনাদেরকে পাবো। দর্শক, এই ছিল আজকের ৭১ জানালে। আগামীকাল আবারও কথা হবে, সাথে থাকবেন আপনারা।